রিক্সা চালক কেন এসেছে কোটা আন্দোলনে? রিক্সা চালক অবশ্যই কোটা আন্দোলনে আসবে। কেন আসবে জানেন? এটা জুলাই মাসে রিক্সা চালকদের বক্তব্য ভাইরাল হয়েছে। তারা বলেছে যে আমি রিক্সা চালাই দেখে আমার ছেলেও রিক্সা চালাবে নাকি, আর আমার ছেলে যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে তারপর কি সে এই কোটার কারণে আটকে যাবে? এটা ছিল ইস্যু। যে আপনি যে আপওয়ার্ড ক্লাস মোবিলাইজেশন, এই রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছিল, এই কারণেই কোটাটা ছিল পুরো জনগণের সকল অংশের ইস্যু। ঠিক আছে, ওটা আর কোটা যদি ফিরিয়ে না আনতো তাহলে কি ছাত্র আন্দোলন করতো কিনা? ছাত্ররা কোনো না কোনো ইস্যু ধরে ঠিকই আন্দোলন করতো। প্রোক্লেমেশন ইস্যুতে সরকার এবং বিএনপি যৌথভাবে ছাত্রদের সাথে প্রতারণা করছে। কারণ সরকার বলেছে যে সরকার এই প্রোক্লেমেশনটা দেবে, এবং বিএনপির কথাতেই তারা আসলে চাপেই আসলে ছাত্রদের গায়ে প্রোক্লেমেশন দেওয়া থেকে বিরত করেছে। ছাত্ররা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ নমনীয়তা এবং যথেষ্ট পরিমাণ মানে সমঝোতার পরিচয় দিয়েছে যে আমরা ঠিক আছে, আমরা সবাইকে নিয়ে আগাবো। কিন্তু তারপর সরকার যেটা দিতে পারছে না এবং বিএনপির কারণে দিতে পারছে না, এটা খুব পরিষ্কার, এবং এর দায় সরকারকে এবং বিএনপিকে নিতে হবে। জনগণের কাছে কিন্তু ছাত্রদের দাবিটা জিতে গেছে, কারণ ছাত্ররা যদি, এটা যদি ঠিক দাবি না হবে, তাহলে কেন সরকার কেন বললো যে আমরা দিতে চাই, কিংবা বিএনপি কেন বললো যে 16 বছরের ত্যাগ সংগ্রাম থাকতে হবে? 16 বছরের ত্যাগ সংগ্রাম থাকতে হবে এর ব্যাপারে তো আমরা কোনো দ্বিমত করি নাই। বলছি আপনি রাখেন 16 বছরের ত্যাগ সংগ্রাম, কিন্তু প্রোক্লেমেশনটা দিতে হবে। কেন দিতে হবে সেই প্রশ্নটা আমরা সামনে এনেছিলাম। ফলে জনগণের কাছে বিচারের জন্য ব্যাপারটা, মানে জনগণের আদালতে বিচারের জন্য এই ব্যাপারটা প্লেস করা আছে। জনগণ সিদ্ধান্ত নেবে। সংবিধান নিয়ে যেটা হাবিব ভাই বারবার বলছিলেন, আমি এটা একটু বলতে চাইবো। এই যে 72-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধকে ইকুয়েট করা, একই ভাবা, এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। কারণ আমাদের দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রথম সাংবিধানিক প্রতিবিপ্লব হচ্ছে এই 72-এর সংবিধান। কারণ আমাদের সংবিধান প্রথম মুক্তিযুদ্ধের সাথে অ্যালাইন্ড সংবিধান হচ্ছে আসলে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে যে ঘোষণাপত্রটা প্রবাসী সরকার দিয়েছিল, এটাই কিন্তু আমাদের ইন্টারিম কনস্টিটিউশন, এটাই আমাদের প্রথম কনস্টিটিউশন। এটাকেই উচিত ছিল দেশ স্বাধীন হওয়ার পরে, মানে আপনার এটাকে পূর্ণাঙ্গ করা, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডাকা, সেখানে এই কনস্টিটিউশন যেটা হয়ে গেছে, সে মানে ইন্টারিম কনস্টিটিউশন বা একটা অস্থায়ী কনস্টিটিউশন, সেটাকে আপনার পূর্ণাঙ্গ করা একটা ব্যাপার ছিল। সেটা না করে এটাকে কমপ্লিটলি ওভারলুক করে যেভাবে একটা সংবিধান করা হয়েছে, একটা একদলীয় সংবিধান। যে আপনি খেয়াল করবেন 72-এর 19 ফেব্রুয়ারি, আমি যদি ভুল বলে থাকি হাবিব ভাই আমাকে শুধরে দেবেন, 72 সালের 19 ফেব্রুয়ারি তখনও কনস্টিটিউশন হয় নাই বাংলাদেশে। একটা দলীয় সমাবেশে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব বললেন যে আমাদের মূলনীতি হচ্ছে এই যে 4টা মূলনীতি বললেন: সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র। এবং আপনি দেখবেন পরবর্তীতে এই 4টা মূলনীতি আসলে সংবিধানে আনা হলো। তার মানে একটা দলীয় মূলনীতি, দলীয় এজেন্ডাকে জাতীয় এজেন্ডার উপর, জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই 4টা মূলনীতির ব্যাপারে কিন্তু আমরা একমত ছিলাম না। ওই সময় মাওলানা ভাসানী, জাসদ থেকে শুরু করে মুক্তিযুদ্ধপন্থী অন্যান্য আরো অনেক দল, তারা কিন্তু এগুলো বিরোধিতা করেছিল। এগুলো রিটেন ডকুমেন্ট আছে, এগুলো আমরা হিস্ট্রি পড়েছি। আমরা আমরা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করি না, আমরা এই হিস্ট্রি গুলো পড়ি। আর মুশকিল হচ্ছে আমাদেরকে বারবার এই পরীক্ষাটা দিতে হবে। যাই হোক, আমরা দিতে প্রস্তুত আছি। এখন এই কারণে আমরা 72 সংবিধানটা বিরোধিতা করি, যে এটা আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটার পাওয়ার স্ট্রাকচার, এটার মধ্যে একটা এক ব্যক্তি কেন্দ্রিক একটা সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে। ইটস অফিসিয়াল নাও, এখন এটা সংবিধান সংস্কার কমিশন পর্যন্ত বলছে। সংবিধান সংস্কার কমিশন যে গঠিত হয়েছে তারা কিন্তু এটাই বলছে যে বাংলাদেশের 72 সংবিধানের মধ্য দিয়ে একটা সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে। ফলে আমরা যে 72 সংবিধান বাতিল চাই এবং নতুন একটা আমরা কি চাই বাতিল করে, আমরা বলেছি একটা নতুন গণতান্ত্রিক সংবিধান করতে হবে, যেটার সাথে সবাই একমত হতে পারবে। এখন 72 সংবিধান যদি এতই ভালো হবে, বিএনপি কেন 62টা সংস্কার প্রস্তাব দিল? একটা সংবিধানে 62টা সংস্কার প্রস্তাব দিলে ওই সংবিধানে আর কিছু থাকে? আমরা বিএনপির সাথে পার্থক্য করেছি শুধু এইখানে, যে আপনি যে 62টা সংস্কার প্রস্তাব দিয়েছেন, আপনি যে বলছেন আপনি সংসদে গিয়ে এই সংস্কারগুলো করবেন, তো আমরা যদি, এবং 2/3 জোরে করবেন, 2/3 মেজরিটি জোরে, আমরা যদি কোনোদিন সরকার গঠন করতে পারি, 2/3 মেজরিটি যদি আমাদের থাকে, আমরা কিন্তু আপনাদের ওই সংস্কারগুলোকে বাতিল করে দিতে পারবো। এটা হচ্ছে সংসদে গিয়ে সংস্কার করার সমস্যা। এই কারণে আমরা বলেছি গণপরিষদে যেতে হবে। গণপরিষদ হচ্ছে ফাউন্ডেশন। আপনার একটা বাড়ি আপনি পিলার ছাড়া করতে পারবেন না, আগে পিলার করতে হয়। ফলে গণপরিষদ, যেমন 72 সালে একটা বাংলাদেশে কি হয়েছিল, প্রথমে একটা গণপরিষদ হয়েছিল না? ওই গণপরিষদে কি করছিল তারা? একটা সংবিধান, যতই ত্রুটিপূর্ণ হোক, একটা সংবিধান প্রণয়ন করেছে। ফলে আমরা বলছি এখন আপনার এই সংবিধানটার এত সমস্যা, এবং বিএনপি হচ্ছে এই সংবিধানের ব্যাপারে সবচেয়ে লিস্ট ক্রিটিক্যাল। তারা পর্যন্ত 62টা সংস্কার প্রস্তাব দিয়েছে। আপনি বুঝতে পারছেন এই সংবিধানের প্রবলেম কত হিউজ। ফলে এই সংবিধানটাকে বদলা, মানে এটাকে কমপ্লিটলি, এটা আসলে এই অভ্যুত্থানের মধ্যে বাতিল হয়ে গেছে, এটার বাতিলের অপেক্ষায় নাই। আপনি বাতিল হয়ে গেছে, একটা নতুন একটা সংবিধান করবেন, গণপরিষদে গিয়ে করবেন। এবং মনে রাখতে হবে, বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আমরা কিন্তু এটা বিরোধিতা করছি এই জায়গায় থেকে যে আপনি ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরেই করেন, নো প্রবলেম, কিন্তু নির্বাচনটা গণপরিষদ নির্বাচন করেন। খুব স্পষ্ট কথা আমাদের। জাতীয় নির্বাচন ইট ইজ অলসো, গণপরিষদ নির্বাচন ইজ অলসো ন্যাশনাল ইলেকশন। পার্থক্য হচ্ছে ওটা পার্লামেন্টারি ইলেকশন না, ওটা হচ্ছে আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন।
যেটা 70 সালে হয়েছিল। আপনি একটু মনে করে দেখেন, 70 সালে আওয়ামী লীগ যে নির্বাচনে জিতেছিল, দ্যাট ওয়াজ আ গণপরিষদ নির্বাচন। এবং আমরা বলেছি যে আপনি সংবিধান প্রণয়ন করবেন 120 দিনের মধ্যে কিংবা 240 দিনের মধ্যে, অর্থাৎ একটা ফিক্স টাইমের মধ্যে। তারপর ওই নির্বাচিত বডিটাই, যারা গণপরিষদ গঠন করেছিল, তারাই নিজেদেরকে আইনসভা হিসেবে ঘোষণা করবে, অর্থাৎ পার্লামেন্ট হিসেবে ঘোষণা করবে। এই স্কিমে, এই প্রস্তাবে বিএনপির ভয় পাওয়ার কি আছে? বিএনপি যদি সংসদ নির্বাচনে মেজরিটি পায়, তাহলে বিএনপি তো গণপরিষদেও মেজরিটি পাবে, কারণ গণপরিষদ আপনার রাষ্ট্রের ফাউন্ডেশন গড়ে দেবে। এই জন্যই গণপরিষদের কথা বলছি। বরং সংসদে, আপনি দেখেন বাংলাদেশে যে 17টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এগুলো প্রবলেমটা কি? যে কোনো সরকারের কাছে 2/3, যেই 2/3টা আবার ভোটের পার্সেন্টেজে less than 40%। এত কম ভোট নিয়ে আপনি এত মেজর সব পরিবর্তন করে ফেলছেন। কখনো আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফেলছেন, কখনো আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করছেন, কি বাতিল করছেন, রাষ্ট্রধর্ম আনছেন, বাতিল করছেন। এগুলো সব আপনি করছেন 2/3-এর জোরে। সেই 2/3টা আবার ভোটের, মানে ভোটের হিসাবে less than 40%। আপনি বাংলাদেশ ইলেকশনের হিস্ট্রি আপনি আমার চেয়ে ভালো জানেন, কে কোনো দল 40%-এর বেশি ভোট পায় না। এই সাধারণত এরকমই পায়, 40 থেকে 41% ভোট পায়। সকল ভোটারের 40% ভোট না, যারা ভোট দেয় তাদের 40% ভোট। আপনি বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর ঘাপলা এখানে আছে? এরকম একটা মাইনর, মানে আপনার এখতিয়ার নিয়ে আপনি এত মেজর পরিবর্তন করে ফেলছেন সংসদে গিয়ে। এবং আপনি আজকে সংসদে আছেন, আপনি মেজরিটি, আপনি একটা অ্যামেন্ডমেন্ট করছেন, আমি কিন্তু আরেকবার গিয়ে ওটা বদলে দিতে পারবো আমার কাছে যদি 2/3 থাকে। কিংবা বিচার বিভাগ চাইলে, আদালত চাইলে সেগুলোকে বাতিল করে দিতে পারবে যদি আদালত স্বাধীনভাবে কাজ করে। এটা হচ্ছে সংসদে সংবিধানে হাত দেওয়ার সমস্যা। কিন্তু গণপরিষদ যদি আপনি গঠন করেন, আপনি একটা নতুন সংবিধান বানাচ্ছেন সেখানে। এই সংবিধানটাই হবে পরবর্তী সংসদের বৈধতার ভিত্তি। ওই সংসদ আর ওই সংবিধানে হাত দিতে পারবে না। পারবে না, তার কারণ হচ্ছে এবার সংবিধান সংস্কার কমিশনও কিন্তু এই প্রস্তাবটা করেছে, আপনি দেখবেন। তারা বলেছে যদি আপনি সংবিধানে হাত দিতে যান, আপনার 2/3 কেন, 2/3-এরও বড় যদি মেজরিটি থাকে, সংবিধানে হাত দিতে গেলে অবশ্যই অবশ্যই গণভোটে যেতে হবে। গণভোট ছাড়া সংবিধান, এই যে যতগুলো অ্যামেন্ডমেন্ট বাংলাদেশে হয়েছে 17টা, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট অবৈধ, একটা বাদে, যেটাতে জনগণ সাথে ছিল। ওই যে এরশাদের আমলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এসেছে, ওইটা জনগণ সমর্থন করেছে। ওই একটা অ্যামেন্ডমেন্টকে সর্বোচ্চ গ্রহণ করা যেতে পারে। বাকি যতগুলো অ্যামেন্ডমেন্ট আছে, এই বাকশাল কায়েম করা থেকে শুরু করে এই সর্বশেষ সপ্তদশ সংশোধনী, প্রত্যেকটা সংশোধনী অবৈধ। বিকজ আপনি গণভোটের মাধ্যমে জনগণের রায় নেন নাই। আপনি যে 2008 সালে ক্ষমতায় আসলেন, আওয়ামী লীগ যে ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ কি তার নির্বাচনী ইশতেহারে বলেছিল যে তার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিবে? আপনি বলেন নাই। তার মানে আপনি জনগণকে প্রতারণা করেছেন। আমি যদি জানতাম, ধরা যাক আমি একজন ভোটার, আমি যদি জানতাম যে আওয়ামী লীগের এই পরিকল্পনা আছে 2011 সালে তারা এটা বাতিল করে দিবে, আমি তো আমার ভোটটা পুনর্বিবেচনা করতেও পারতাম, তাই না? ফলে এই যে এইটা হচ্ছে সমস্যা 2/3-এর বলে, যে আপনি যখন সংবিধান পরিবর্তন করে ফেলেন সংসদে গিয়ে। আমরা এই কারণে বলেছি আপনি গণপরিষদ করেন, এবং আগে আপনি ফাউন্ডেশনটা, স্টেটের, রাষ্ট্রের ফাউন্ডেশনটা পোক্ত করেন। তারপর আপনি সংসদ নির্বাচন তো হবেই, কে কারা, জনগণ যাকে ভোট দিবে সে সরকারে যাবে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। এবং তখন ওই নির্বাচিত সরকার ওই নতুন সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবে। জি। সংসদের কাজ কিন্তু মূলত আইন প্রণয়ন করা। এবং যদি সংবিধান সংশোধন করার মতো পরিস্থিতি দেশে আসে, তখন আপনাকে অবশ্যই গণভোটে যেতে হবে। দ্যাটস দ্য রোডম্যাপ। গণভোট হচ্ছে হ্যাঁ বা না এর প্রশ্ন হবে। ধরা যাক অমুক সংশোধনী, আপনি কি এটার পক্ষে না বিপক্ষে? এই ধরা যাক এই ইন্টারিমের বয়স 3 বছর, 2 বছর, 1 বছর, আপনি কোনটার পক্ষে? তখন জনগণ হ্যাঁ না এর মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে গণভোট। এবং গণভোট ছাড়া সংবিধান কখনো পরিবর্তন করা যায় না। যারা করে তারা আসলে একটা গণবিরোধী কাজ করে। আপনি 2/3-এর জোরে আপনি যে বলবেন যে আমাকে তো 2/3 দিয়ে ভোট দিয়ে জনগণ তো সংসদে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে আসলে আইন প্রণয়ন করার জন্য, সংবিধান পরিবর্তন করার জন্য পাঠায় নাই। যদি আপনি ফিল করেন যে সংবিধান পরিবর্তন করতে হবে, তাহলে আপনাকে আগেই, নির্বাচনের আগেই ইশতেহারে বলতে হবে